গত 16 বছর ধরে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, আত্মত্যাগ করেছে সেই সমস্ত বীর শহীদদেরকে আমি স্মরণ করছি। যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের পার্টি নেতৃবৃন্দ, বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ সবিস্তারে আজকের যে পরিস্থিতি এবং জুলাই অভ্যুত্থানের যে চেতনা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছে। আমি সংক্ষেপে আরো কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরে আমাদের এই মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক যে উদ্বোধনী সমাবেশ, সেই সমাবেশের সমাপনী ঘোষণা করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালে আমাদের এই দেশ পাকিস্তানি বয়স পরিবারের সুশাসন এবং শোষণের বিরুদ্ধে লড়াই করে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ করে 2 লক্ষ মা বোনের নির্যাতন নিপীড়ন ভোগের মধ্য দিয়ে আমরা আমাদের এই স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ পেয়েছিলাম। সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল শোষণ থেকে মুক্তি, মানুষের মৌলিক মানবিক যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার সমূহের প্রতিষ্ঠা। কৃষক তার ফসলের দাম পাবে, শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে, ছাত্ররা তার শিক্ষার অধিকার পাবে, সাধারণ মানুষ তাদের রোগ বালায়ে অসুখে চিকিৎসার অধিকার পাবে এবং সবাই সকল নাগরিক তারা মাথা গোঁজার ঠাঁই পাবে। কর্মক্ষম মানুষ তারা তাদের কর্মসংস্থান, সেই কর্মসংস্থানের সুযোগ পাবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম স্বাধীনতার পরে পালাক্রমে ধনিক শ্রেণীর যে রাজনৈতিক দলগুলো শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, সেই চেতনার সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে তার বিপরীতে দেশ পরিচালনা করার কারণে বাংলাদেশের আজকের এই হাল হয়ে দাঁড়িয়েছে। শাসক গোষ্ঠীর এই শাসন, শোষণ, দুঃশাসনের বিরুদ্ধে 1990 সালে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের পরেও যারা পালাক্রমে দেশ শাসন করেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তারা সকলেই এই দেশের ধনিক শ্রেণীর স্বার্থ সেগুলো রক্ষা করেছে। লুটপাটকারী, ব্যাংক ডাকাত, আত্মসাৎকারী, টাকা পাচারকারী, তাদের স্বার্থই এই সরকারগুলো রক্ষা করেছে। সেই কারণেই আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কি ছিল। মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছিল এই দেশে সাম্য প্রতিষ্ঠা হবে, এই দেশে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, এই দেশে সামাজিক যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তার বিপরীতে দেশ চালাতে গিয়ে আজকে সাম্যের জায়গায় অসাম্যের পাহাড় তৈরি করেছে। মানবিক যে অধিকার মর্যাদা, সেটা ভুলণ্ঠিত। মানুষ আজও স্বাধীনতার 54 বছর পরে বস্তিতে, ঝুপড়িতে, রেল লাইনের ধারে মানবেতর ভাবে জীবনযাপন করে। গ্রাম থেকে কচুরি পাড়ার মতো ভাসতে ভাসতে মানুষ শহরে এসে ঝুপড়িতে, বস্তিতে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সেই কারণেই আজকে সামাজিক ন্যায় বিচার সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল আপনারা জানেন। সবচেয়ে দেশের সুরক্ষিত এলাকা কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকায়, সেখানে যখন সোহাগী জাহান তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়, তার তদন্ত রিপোর্ট পর্যন্ত আজও পর্যন্ত সেখানে দাখিল করা হয় নাই। বিচার তো দূরে থাক, সেখানে ঢাকা, রাজধানী ঢাকায় সেখানে সাংবাদিক সাগর রনি দম্পতিকে তাদের ঘরের ভিতরে সেখানে গিয়ে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডেরও 181 বার তদন্ত কর্মকর্তা বদলি হওয়ার পরেও এখনো পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট বা চার্জশিট দাখিল করা হয় নাই। বিচার প্রক্রিয়া তো সুদূর করা হতো। সেখানে বাংলাদেশে ওই পাহাড়ি আদিবাসী কল্পনা চাকরিকে ওই সেনাবাহিনীর সদস্যরা তারা অপহরণ করে নিয়ে গিয়েছে, গুম হয়ে গিয়েছে। আজও পর্যন্ত সেই কল্পনা চাকমার খবর পাওয়া যায় নাই। তাদের অপহরণকারী, গুমকারী সেনা কর্মকর্তা
কর্মকর্তা তারা সদম্বে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। কাজেই বিচারের বানিয়ে নিভৃত কাজে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা ভুলণ্ঠিত হওয়ার কারণে মানুষের মধ্যে গুমরে খুমরে মানুষ ছিল, এর প্রতিকার চেয়েছিল। আর তার ফলেই আজকে 2024 সালে ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। গণ অভ্যুত্থানের স্লোগান ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। বাংলাদেশের বুকে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী দুঃশাসন চেপে বসেছিল, সেই দুঃশাসন ফ্যাসিবাদ আর যাতে পুনরায় বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, যে কারণে অভ্যুত্থানের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারের ইতিমধ্যেই 11 মাস অতিবাহিত হয়েছে। আগামী 5ই আগস্ট তার 1 বছর পূর্তি অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সেই পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল, তার চুল পরিমাণও কোনো কার্যক্রম তারা গ্রহণ করে নাই। শুনেছেন এদেশের শ্রমিক অটা করে জীবন দিয়েছে, সেই শ্রমিকের কর্মসংস্থান, ন্যায্য মজুরি, তাদের মৌলিক মানবিক অধিকার, সেগুলো সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেয় নাই। আজকে অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে, যে মোট জনসংখ্যার একটা বিশাল অংশ 6-7 কোটির উপরে যে কৃষক গ্রামে বসবাস করে, কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষি ব্যবস্থার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয় নাই। সেই ছাত্ররা এই গণ অভ্যুত্থানের সূচনা করলো, নেতৃত্ব দিল, সেই ছাত্রদের শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য বিলোপের জন্য, শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয় নাই। এখানে বিভিন্ন খাতে সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে 6টি নিয়ে ঐক্যমত্য কমিশনের নামে সেখানে দিনের পর দিন আলোচনা চলছে। সংবিধান কিভাবে পুনর্লিখন করবে, সংবিধান কিভাবে নতুন করে লিখবে, যেটা মানুষের মাথার উপর দিয়ে যায়। সাধারণ মানুষ সংবিধান বুঝে না, সাধারণ মানুষ সংস্কার বুঝে না, সাধারণ মানুষ তার পেটের ক্ষুধার নিরসন চায়, সাধারণ মানুষ তার কর্মসংস্থান চায়, তার সন্তানের শিক্ষা চায়, তার সন্তানের চিকিৎসা চায়। কাজেই এই ব্যবস্থাগুলোর দিকে আজও পর্যন্ত নজর দিতে পারে না। শেখ হাসিনার সরকারের সময়ে লুটপাট ছিল, একটা সীমা ছাড়িয়ে গেছিল। 28 লক্ষ কোটি টাকা সেখানে বিদেশে পাচার করা হয়েছে। সেই পাচারের টাকা উদ্ধার করার জন্য এই 11 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। এখনো পর্যন্ত ইতিমধ্যে এই সরকারের সময়েই নতুন করে 90,000 কোটি টাকা সেখানে বিদেশে পাচার হয়ে গেছে। ব্যাংকের যে খেলাপি ঋণ সেইটা ক্রমাগত বাড়ছে, নতুন করে আরো 5,000 কোটিপতি সেখানে তৈরি হয়েছে। অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা বেকার হয়েছে, চাকরি হারিয়েছে, বেকারত্ব বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা বলেছিলাম এই সরকারের অন্যতম প্রধান কাজ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা গণহত্যা সংগঠিত করেছে, ছাত্র শ্রমিক জনতাকে নির্বিচারে হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার সংগঠিত করা। এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল 14, 18, 24-এ যে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রহসন হয়েছে, সেই একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার করে একটা ভালো নির্বাচনের দিকে আগানো। কিন্তু সেই পথে দৃশ্যমান কোনো অগ্রগতি এই অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারে নাই। উপরন্তু এই সরকার ওই মার্কিন সাম্রাজ্যবাদ, ইউরোপীয় সাম্রাজ্যবাদ সহ সকল সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড ওই চট্টগ্রাম বন্দর, সেটা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার জন্য তারা পায়তারা করছে। মার্কিন সামরিক জান্তা সাম্রাজ্যবাদ
তাদের স্বার্থ রক্ষা করার জন্য যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ দুনিয়ার দেশে দেশে যেখানে যুদ্ধ বিগ্রহ যুদ্ধ উন্মাদনা বাঁধিয়ে অস্ত্র বিক্রি করে মুনাফা লাভ করে অকাতরে মানুষকে হত্যা করে সেই যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে ওই মায়ানমারের রাখাইনে একটা মানবিক করিডোরের নামে সেখানে একটা করিডোর চালু করে সামরিক সরঞ্জাম সরবরাহ করে আরাকান আর্মি মায়ানমার জান্তার সাথে যে যুদ্ধ সেই যুদ্ধে তারা সহযোগিতা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা এবং সর্বোপরি চীনকে ঘেরাও করার নীতি থেকে ওই করিডোর তারা যাচ্ছে। আর আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ওই মার্কিন সাম্রাজ্যবাদের যুদ্ধ চক্রান্তে বাংলাদেশকে জড়িত করার জন্য ওই করিডোর দেওয়ার পায়তারা করছে। ওখানে কাতার এবং তুরস্কের কোম্পানিকে এখানে অস্ত্র তৈরির কারখানা নির্মাণের জন্য ডেকে আনা হচ্ছে। স্টারলিংক নামক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ইলন মাস্কের সেই ইন্টারনেটের স্টারলিংক কোম্পানি সেখানে ডেকে আনা হয়েছে। আপনারা মনে করতে পারেন দেশবাসীকে ধোঁকা দেওয়া হয় যে ইলন মাস্কের স্টারলিংক সেইটা যদি আমাদের এখানে আসে তাহলে জনগণ ইন্টারনেট সেবা খুব ভালোভাবে পাবে, খুব গতিশীল ইন্টারনেট পাবে। কিন্তু এটা জানে না এই ইন্টারনেট সেবার সাথে সাথে ওই স্টারলিংক দেশে দেশে যুদ্ধ বিগ্রহ পরিচালনা করার জন্য সাম্রাজ্যবাদের সাথে যে সামরিক গোয়েন্দা নজরদারি সেখানে পরিচালনা করে তার প্রমাণ সাম্প্রতিক কালে ইরানে যে মার্কিন হামলা ইসরায়েলে হামলা তার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। যেখানে ইরানের সরকার তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সেখানে স্টারলিংক সেখানে তার ইন্টারনেট সেবা সেটা সরবরাহ করে ওই মার্কিন সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি জায়নবাদী রাষ্ট্রকে বোমা হামলা করে ইরানের সেনাবাহিনীর সদস্যদের সাধারণ মানুষ তাদের পারমাণবিক স্থাপনা সামরিক স্থাপনা সেখানে বোমা বিস্ফোরণের জন্য স্থান লক্ষ্যমাত্রা সুনির্দিষ্ট করে দিয়েছে। আমরা তার বিরোধিতা করেছি। আমরা বলেছি এই সমস্ত আপনার এখতিয়ার বহির্ভূত কাজ সেগুলো থেকে বিরত থাকুন। বন্দর লিজ দেওয়া যাবে না, করিডোর দেওয়া যাবে না, অস্ত্র কারখানা করা যাবে না, স্টারলিংকের সাথে চুক্তি বন্ধ করুন। আজকে দেখলাম ওই ফরেন সার্ভিস একাডেমিতে আমরা গিয়েছিলাম, সেখানে ঐক্যবদ্ধ কমিশনের সভায় সেখানে নতুন করে একজন পোস্টার বয় তাকে আনা হয়েছে, আশিক চৌধুরী তার নাম, পিডার সেখানে তাকে মহাপরিচালক করা হয়েছে, দায়িত্ব দিয়েছে। সেখানে সংবাদ সম্মেলন করছিল মার্কিন কোম্পানি ওই যে সিলিকন ভ্যালি, সেই সিলিকন ভ্যালির সাথে বাংলাদেশে এখানে ওই যে চিপস তৈরি করা সেই তৈরি করার কারখানা এখানে করবে, তার জন্য তাদের সাথে চুক্তি হয়েছে যে মার্কিন বিনিয়োগ হবে। মার্কিন যে ইলেকট্রনিক চিপস সেই চিপস তৈরি করার কারখানা বাংলাদেশে স্থাপন করতে এইটা ঘোষণা দেওয়ার জন্য সেই চিপস দিয়ে বাংলাদেশের সকল মানুষের যে প্রাইভেসি সেগুলো নষ্ট হবে, নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। সেই কারণে আমরা বলতে চাই এই যে মার্কিন বিনিয়োগ বিদেশি বিনিয়োগের নামে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, এই কথা বলে আমরা বলতে চাই আজকে এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে আমরা মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আমরা এখানে এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করব। আজকে এই বর্ষপূর্তিতে দাঁড়িয়ে বলতে চাই এই গণ অভ্যুত্থানে এখন মালিকানা দাবি করছে অনেকেই। কারা প্রথম সরকারের পদত্যাগ দাবি করেছে, কারা এখানে এই আন্দোলন করে তুলেছে, এইটা দিয়ে মালিকানা দাবি করছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই যে যখন একটা আন্দোলন গণ অভ্যুত্থান সেটা বিজয়ী হয় তার বাবা পিতা মাতার কোনো অভাব হয় না, অভিভাবকের অভাব হয় না। যদি সেই আন্দোলন ব্যর্থ হতো বিফল হতো তাহলে কাউকে খুঁজে পাওয়া যেত না। স্পষ্ট করে বলতে চাই আমরা শেখ হাসিনার দুঃশাসনের 16 বছর ধরে 2014 সালের নির্বাচনের পর থেকেই শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আমাদের পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ বাম গণতান্ত্রিক জোটের নেতৃত্বে আন্দোলন করে এসেছি। 2018 সালের নির্বাচনের পরে
আমরাই প্রথম মুখে কালো কাপড় বেঁধে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছি। গণতদন্ত কমিটি করে এখানে সেখানে ওই প্রত্যক্ষভাবে যারা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তাদের মতামত নিয়ে আমরা গণতদন্ত কমিটি করে সেই ভুয়া নির্বাচন, দিনের ভোট রাতে করার যে নির্বাচন সেটাকে উন্মোচিত করেছিলাম এবং সাথে সাথে শেখ হাসিনার সরকারকে পদত্যাগ করার জন্য দাবিতে আন্দোলন করে তোলার জন্য সকলের প্রতি আমরা আহ্বান জানিয়েছিলাম। 2024 সালের নির্বাচনের পরেই ফেব্রুয়ারি মাসে আমরা বলেছিলাম যে নির্বাচনের মাধ্যমে আন্দোলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার এই স্বেচ্ছাচারী স্বৈরাচারী জাতিবাদী দুঃশাসনকে দেশের মাটি থেকে চিরতরে বিদায় দিতে হবে। সেই কারণে আমরা বলতে চাই, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং বাম গণতান্ত্রিক জোট আমরা শুরু থেকেই এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, জাতিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই করেছি এবং আজ পর্যন্ত লড়াইয়ের মাঠে আছি। 5ই আগস্ট গণ অভ্যুত্থান হওয়ার পরে আমরা ঘোষণা করেছিলাম যে পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার আগে রাজপথ থেকে সরে যাওয়া যাবে না, রাজপথে অব্যাহত আন্দোলন পরিচালনা করতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা আন্দোলন নিয়ে আসি। আমরা বলেছিলাম যে শোষণমুক্ত সমাজ, বৈষম্যহীন সমাজ এবং ফ্যাসিবাদ এটা একটা অর্থনৈতিক ব্যবস্থা। ফ্যাসিবাদ কোনো ব্যক্তি না, শুধুমাত্র শেখ হাসিনা ফ্যাসিবাদ, অমুক ফ্যাসিবাদ তা নয়। শেখ ফ্যাসিবাদ হলো একটা অর্থনৈতিক ব্যবস্থা। এখানকার পুঁজিবাদী শোষণমূলক যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থা বদল করা ফ্যাসিবাদী যে ব্যবস্থা, সেই ব্যবস্থার প্রত্যাবর্তন সেটা রুখে দাঁড়ানো যাবে না। সে কারণেই আমরা বলতে চাই, আজকে এই বৈষম্য বিরোধ করতে হলে, ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসা ঠেকাতে হলে এবং সকল প্রকার দেশি বিদেশি লুটপাট সেটাকে প্রতিহত করতে হলে ব্যবস্থা বদল করতে হবে। আর সেই ব্যবস্থা বদলের সংগ্রাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ করছে। আমরা তাই বলতে চাই, মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, কেন্দ্রীভূত চেতনা, সমাজতন্ত্রের চেতনা, 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, এই দুয়ের একটার সাথে আরেকটার কোনো বিরোধ নাই। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাই 24-এর যে গণ অভ্যুত্থান সেটা সংঘটিত হয়েছে, তাকে ধারণ করে আগামী দিনে সমাজ পরিবর্তনের যে আন্দোলন, ব্যবস্থা বদলের যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নিতে হবে। সেই সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে